আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। ভারত সফর নিয়ে আজ গণভবনের সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। তিস্তা চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখবে বাংলাদেশ। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় ব্যবসায়ীদের সাথে 13টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। প্রধানমন্ত্রীর ভারত সফরে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায়। অভিমত বিশ্লেষকদের। সামরিক সহায়তার বিষয়টি স্পষ্ট করার তাগিদ। এবং তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। কূটনৈতিক তৎপরতা চালানোর ঘোষণা। শুনছিলেন ইউসিবির সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত সফর নিয়ে গণভবনে আজ বিকেল 4:30টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফর শেষে তিনি ঢাকা ফেরার পর এই তথ্য জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং। সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান তার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখতে চায় বাংলাদেশ। নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করে বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মমতা ব্যানার্জি আপত্তি করলেও এটা বাংলাদেশের ন্যায্য পাওনা। পরে আরেক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে ভারতের ব্যবসায়ীরা বিনিয়োগ করলে দেয়া হবে বিশেষ সুবিধা। নয়াদিল্লি থেকে জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মানস ঘোষ। ক্যামেরা ছিলেন শাহিন হাওলাদার। 4 দিনের সফরের শেষ দিনে সকালে ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কথা বলেন। ভারতের বুদ্ধিজীবী মহলের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক সম্মানের, বন্ধুত্বের। আমরা নিজে একে অপরকে সবসময় সম্মান করি আর বন্ধুত্বকে সব থেকে বেশি গুরুত্ব দিই, এবং এই বন্ধুত্বটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা যায় বলে আমি বিশ্বাস করি। We strongly believe our common water resources must act as a uniting force, a comprehensive basin-wide solution with an inbuilt solution to water sharing of all common rivers holds the key to our common future. On this issue, Prime Minister Modi once again reiterated his government's strong resolve to conclude the water sharing treaty at the soonest. তিনি বলেন, তিস্তা চুক্তি নিয়ে মমতা ব্যানার্জি যাই বলুন না কেন, তার আস্থা রয়েছে নরেন্দ্র মোদীর ঘোষণায়। Excellency Sheikh Hasina, your government that can and will find an early solution to Tista water sharing. পরে হোটেল তাজ প্যালেসে বিজনেস ফোরামের বক্তৃতায় ভারতীয় বিজনেস কমিউনিটিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। I urge the Indian investors to consider possible investment in infrastructure projects, power, energy, manufacturing and transport, and also food processing, agro-processing industry, etc. প্রধানমন্ত্রীর এই সফরে সঙ্গী হয়েছেন বাংলাদেশের প্রায় 250 মতো ব্যবসায়ী। এই বিশাল ব্যবসায়ীদের সামনে বাংলায় তার ভারত সফর নিয়ে দেশে কারো কারো বিরূপ মন্তব্যের জবাব দেন প্রধানমন্ত্রী। আমরা এখানে আসার আগে তো আমাদের দেশে অনেক কিছু শুনলাম, আমি যাচ্ছি, দেশ বেঁচে দেবো, এটা করবো, সেটা করবো। আপনারা তো ব্যবসায়ীরা আমার সাথে এসছেন, কতটুকু কি বিক্রি করলাম সেটা তো আপনারাই জানবেন। কাজে এটা এই ধরনের কথা যারা বলে তারা আসলে অর্বাচী অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে। ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠক দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে 4 দিনের ব্যস্ত সূচি। এই সফরের প্রাপ্তিগুলো নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ হবে। তর্ক বিতর্ক চলবে তিস্তা চুক্তি নিয়েও, কিন্তু সংশ্লিষ্টরা বলছেন সফরে সহযোগিতার যে নতুন নতুন ক্ষেত্র তৈরি হলো, এইগুলোই আগামী দিনে দুদেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে।
মানুষ ঘোষ, এটিএন বাংলা, হোটেল তাজ প্যালেস, নয়াদিল্লি, ভারত। এদিকে বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও শিক্ষা সহ বিভিন্ন খাতে প্রায় $10 বিলিয়ন 13টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। নয়াদিল্লিতে ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের অনুষ্ঠানে এগুলো স্বাক্ষরিত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সম্পদ প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ ভারতীয় ব্যবসায়ীদের প্রায় 150 প্রতিনিধি অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের সম্পর্ক ও সহায়তার নতুন মাত্রা যোগ হয়েছে এমন পর্যবেক্ষণ বিশ্লেষকদের। তবে তারা বলছেন, তিস্তা বা সামরিক খাতের সহায়তা নিয়ে জনমনে যেসব প্রশ্ন ও দুশ্চিন্তা তৈরি হয়েছে তা দূর করতে হবে সরকারকে। এছাড়া $500 কোটি নতুন ঋণ কাজে লাগাতে দক্ষতা বাড়ানোরও পরামর্শ তাদের, জানাচ্ছেন মোর্শেদ আলম। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে আলোচনা চলছে দুই দেশেই। সব মিলিয়ে 16 সমঝোতা আর 6 চুক্তি সই করেছে ঢাকা দিল্লি। এর মধ্যে সমরাস্ত্র কিনতে $50 কোটি ঋণ সহ সামরিক খাতে সবচেয়ে বেশি 4টি সমঝোতা সই হয়েছে, আর পরমাণুর ব্যবহার, নিরাপত্তা ও বিদ্যুৎ কেন্দ্রের সহায়তায় সই হয়েছে 3টি চুক্তি। বাকিগুলো সড়ক, রেল ও নৌ চলাচল, বিচার বিভাগের দ্বিপাক্ষিক সহায়তা, সীমান্ত হাট আর তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে এজেন্ডাগুলো বিবর্তিত হচ্ছে, বিনিয়োগ, সেবা খাতের পরে রামপাল আছে তা না, পারমাণবিক জ্বালানির ক্ষেত্রেও ভারতের সাথে বাংলাদেশ যুক্ত হচ্ছে। তিস্তা পানি চুক্তি সেটা হবে না, সেটা যদি বাদ দিই আমরা, তাহলে এর ফলে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে, আস্থা বৃদ্ধি পেয়েছে এবং সহযোগিতার দিগন্ত আরও বিস্তৃত হয়েছে। তাদের মতে, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমলেও এখনও দেশটিতে মাত্র $69 কোটি পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করে 8 গুণ বেশি, প্রায় $550 কোটি পণ্য। এজন্য অশুল্ক বাধা, পাটে অ্যান্টি ডাম্পিং শুল্ক আর মান যাচাইয়ের বাধাকে বেশি দায়ী করা হলেও এ নিয়ে এবারের সফরে তেমন কোনো অগ্রগতি নেই। অন্যদিকে আগের 2 দফা ভারতের ঋণ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। নতুন করে পাওয়া ঋণ ব্যবহারের প্রস্তুতি শুরু করতে হবে আগে ভাগেই, বলছেন বিশ্লেষকরা। লাইন অফ ক্রেডিটের কথা যখন বলা হয় তখন একটা জিনিস বুঝতে হবে, যেটা তার একটা পট করে একটা অংশ আমাদেরকে দিয়ে দিল তা তো নয়, আমাদের ব্যবহার করতে পারার উপরে নির্ভর করে। অর্থ পাওয়া যাচ্ছে সহজ শর্তে, তা আমরা সেটা ব্যবহার করব না কেন, কিন্তু আমাদের হোমওয়ার্ক করার প্রয়োজন আছে যাতে আমরা সঠিকভাবে এগুলো ব্যবহার করতে। বাংলাদেশের স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের যেই সার্টিফিকেশন, সেটাকে ওনারা গ্রহণ করবেন, সেটার ব্যাপারে আমি কোনো সুস্পষ্ট কথা এখনও আমি দেখিনি। প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতের সাথে একটি উঁচু মাত্রায় বোঝাপড়ার ক্ষেত্রে জনমনে এখনও যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে। এক পক্ষকে, জনগণকে আরও বেশি তথ্য উপাত্ত দিয়ে তাদেরকে দুশ্চিন্তামুক্ত করতে হবে, আবার অপর পক্ষকে মনে রাখতে হবে যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেটা শুধুমাত্র ভারতবর্ষ নয়, সে আরও অনেক দেশের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কের ভিতরে আছে। এবারের সফরে দ্বিপাক্ষিক সহায়তা বাড়াতে অন্তত 14টি সমঝোতা স্মারকও সই করেছেন দুই দেশের ব্যবসায়ীরা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। তিস্তার পানির ন্যায্য অধিকার আদায়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালাবে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী কথা জানান। তিস্তার পানি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকল্প প্রস্তাব যা দিয়েছেন শুভঙ্করের ফাঁকি বলেও তাকে মন্তব্য করেন তিনি। মনুল হাসানের রিপোর্ট। তিস্তার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। পানির অভাবে উত্তরাঞ্চলের 8 জেলা মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে দাবি করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, সরকারের নতজানু নীতির কারণে আবারও বাংলাদেশের মানুষের তিস্তার পানি পাওয়া অনিশ্চিতই থেকে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, উনি উনার কথা দিয়েছেন, এটা কখনোই যুক্তিসঙ্গত নয়, এটা একটা শুভঙ্করের ফাঁকি। এটা তিস্তার যে মোট যে প্রবাহ, সেই প্রবাহের যে আমাদের ন্যায্য হিস্সা, সেটাই আমাদেরকে দিতে হবে। আমরা সংগ্রাম করব, আন্তর্জাতিক দরবারে এটা তুলে নিয়ে যাব এবং আমরা আমাদের কূটনৈতিক যে সংগ্রাম সেটাও চলবে। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর ভারত সফরে করা সকল সমঝোতা ও চুক্তি দেশবাসীর সামনে প্রকাশের দাবি জানান। সংবিধানে পরিষ্কার বলা আছে, অন্য দেশের সাথে চুক্তি করতে হলে জাতীয় সংসদে তা উপস্থাপন করতে হয়। অথচ
ভারতের সাথে বর্তমান আওয়ামী সরকার এ পর্যন্ত যত চুক্তি করেছেন কোনো চুক্তি জাতীয় সংসদে উপস্থাপিত হয়নি। এটা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। 2017 সালের বাল্যবিবাহ নিরোধ আইনে 18 বছরের আগে মেয়েদের বিয়ের যে বিশেষ বিধান রাখা হয়েছে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিটের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। নারী ও শিশু অধিকার সংরক্ষণ বিষয়ে আন্তর্জাতিক সনদের সাথে এই ধারাকে কেন অসামঞ্জস্যপূর্ণ বলে ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সাভারের বিরুলিয়ায় বহিরাগত সন্ত্রাসীদের গুলিতে সিটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। হত্যাকাণ্ডের বিচার চেয়ে শিক্ষার্থীরা মিছিল বের করে কলমা এলাকার দিকে গেলে এতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। পরে আনোয়ার জং আশুলিয়া সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। বহিরাগত সন্ত্রাসীদের গুলিতে নিহত শিক্ষার্থী সিফাতের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। গুলিবিদ্ধ আরেক ছাত্র বাসুদেব হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সাথে জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, হত্যাকাণ্ডের জন্য দায়ী আশুলিয়া ইউনিয়ন যুবলীগের এক কর্মী। তবে এই অভিযোগ নাকচ করে দিয়ে আসল অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে ভবনের ফ্লোর অবৈধভাবে দখলে রাখতে ছাত্রছাত্রীদের ব্যবহার করছেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ। কেবল তাই নয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে ক্যাম্পাস সরিয়ে নেওয়ার তাগিদ দিলেও সে বিষয়ে কোনো ব্যবস্থাই নেয়নি নর্দার্ন কর্তৃপক্ষ। ভবনের 13তম তলা দখলে রাখতেই বিশ্ববিদ্যালয়কে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন ইডিবি ট্রেড সেন্টার কর্তৃপক্ষ। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নর্দার্নের ছাত্রছাত্রীদের ক্লাস পরবর্তী কিংবা পূর্ববর্তী বিশ্রামাগার এখন সিঁড়ি আর ফুটপাত। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর পাশে ইডিবি ট্রেড সেন্টারের 6 থেকে 10 তলা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইন এবং ইংরেজি অনুষদের জন্য ব্যবহার করা হচ্ছে 2007 সাল থেকে। এই ফ্লোরগুলোয় আছে ক্লাসরুম, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি। আর ভবনটির 13তম তলায় ব্যবহার করা হচ্ছে ছাত্রছাত্রীদের ক্যান্টিন হিসাবে। ভবন মালিকের অভিযোগ, মালিকানা না থাকা সত্ত্বেও ওই ফ্লোরটি দখলে রাখতে ছাত্রছাত্রীদের ঢাল হিসাবে ব্যবহার করছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। নর্দার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ সাহেব এই ফ্লোরগুলি দখল করার পায়তারা করার জন্য তারা যেহেতু তাদের মেইন ক্যাম্পাসও অলরেডি আশকোনা আমরা যতদূর জানি হয়ে গেছে, কিন্তু সেখানে স্থানান্তর করতেছে না এবং আইনকে অবজ্ঞা করছে এবং তারা এখানে দখল করে রাখছে। কেবল তাই নয়, ইডিবি ভবনে স্থাপন করা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সরিয়ে দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবন মালিককে চিঠি দিয়েছে বলেও জানান স্টেট ডেভেলপার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল বাড়ি। তিনি আরও জানান, ভবনটির ওই তলার প্রকৃত মালিক এটিএন বাংলা। মাহফুজ সাহেবের কাছে 13 তলা বিক্রি করছি এবং সাত কাবলা দলিল বলে ওনাকে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি যে ওনার যে ফ্লোরটা উনি এখন সাত কাবলা দলিল মূলে উনি মালিক এই ফ্লোরটা। মঞ্জুরি কমিশন আমাকে জানালো যে সেখানে এই চিঠির মাধ্যমে উনি আমাদেরকে জানালো যে এই স্থাপনাটা, এই ক্যাম্পাসটা সম্পূর্ণ অবৈধ এবং এই ক্যাম্পাসটা আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করে এটাকে উঠাবার ব্যবস্থা করেন। নিজস্ব সম্পত্তি ব্যবহারের জন্য এটিএন পরিবার উদ্যোগী হলে তাতেও ছাত্রছাত্রীদের ব্যবহার করে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। এই ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ইউসুফ আবদুল্লাহ সাহেব উনি এটাকে নিজের সম্পত্তি দাবি করে কোনো কাগজও দেখাচ্ছেন না, কিছুই করছেন না। ছাত্র ভাইদেরকে ভুল বুঝিয়ে এটা তাদের খেলার জায়গা, এটা তাদের ক্যান্টিন, এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। এটাই হচ্ছে অত্যন্ত দুঃখজনক। অন্যের সম্পত্তি দখলে ব্যবহার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজস্ব ক্যাম্পাসে আইন ও ইংরেজি অনুষদ স্থানান্তরের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা যারা এখন কারণ বাজার ক্যাম্পাসে ক্লাস করতেছি তারা এখন অস্থায়ীভাবে আমরা ক্লাস করতেছি, আমাদেরকে মেইন ক্যাম্পাসে নিয়ে যাবে। আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসে যেতে চাই। আমরা সেখানে পড়ালেখা করতে কোনো গ্যাঞ্জাম করতে আসি না, 2 দিন পর হবে ঝামেলা। এটা আমরা চাই যে এটা একদম সম্পূর্ণ, একদম পার্মানেন্টলি এই সমস্যাটা সমাধান হোক। এসব অভিযোগের বিষয়ে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকার করেন। আমি এটিএন বাংলা থেকে বলছিলাম, রিপোর্টার ফজলে রাব্বি। হ্যালো, ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবারে রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে
নিজেকে চিত্রনায়ক শাকিব খানের স্ত্রী দাবি করলেন অভিনেত্রী অপু বিশ্বাস, আছে সন্তান। এবং ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় 2 জন নিহত। দেখছেন 18 বাংলা সংবাদ। রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হল দলের স্থায়ী কমিটির বৈঠক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা এতে উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে ভারতের সাথে করা চুক্তি ও সমঝোতা সহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। নিজেকে চিত্রনায়ক শাকিব খানের স্ত্রী বলে দাবি করলেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। গণমাধ্যমের কাছে তিনি জানান 9 বছর আগে 2008 সালে তাকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব। আছে একটি ফুটফুটে সন্তানও। শাকিব খানের চাপেই এতদিন সবকিছু গোপন রাখেন বলে জানান অপু বিশ্বাস। তবে সন্তান বড় হতে থাকায় তার পরিচয় ও স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা ভেবেই এতদিন পর এসব তথ্য ফাঁস করলেন বলে দাবি করেন তিনি। শাকিব খানের প্রতি এত বছর ধরে নিজের জমে থাকা অভিযোগ ও অপ্রাপ্তির কথাও ব্যাখ্যা করেন অপু। এদিকে প্রতিক্রিয়ায় আজ সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন শাকিব খান। ভীষণ আমার বেবি আমি 5 মাস এখানে করে ভিসার জন্য আমাকে এই দেশে ওই দেশে ফ্লাই করতে হয়েছে। প্লেন যতটা উপরে উঠছে আমার ততটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার কি ইচ্ছা হয়নি যে আমি স্বাভাবিকভাবে সবার সামনে যাই? দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে রিজনটা আপনি আমাকে দাঁড় করাইলেন। এইভাবে আর কতদিন? আমার তো সন্তান, আপনাদেরও তো সবার সন্তান আছে, তা আমার সন্তান কিসের জন্য এত আড়ালে থাকবে? এটা সবাইকে জানানো উচিত। আর এই যে সবার একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, আপু আপনি 10 মাস কোথায় ছিলেন, কেন ছিলেন, কতজনকে আমি কিভাবে বলতে পারি? তা আমার নিজের কাছে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। আমি আর সত্যি থাকতে পারছিলাম। মিল্ক ফিটে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় 2 জন নিহত হয়েছে। সান বার্নার্ডিনোর একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শক পরিচয়ে প্রবেশ করে হামলাকারী। পরে ক্লাসরুমে ঢুকে স্কুলের শিক্ষক এবং তার প্রাক্তন স্ত্রীকে গুলি করে হত্যা করে ওই বন্দুকধারী। এ সময় পাশে থাকা এক শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে হামলাকারীকে হত্যা করে পুলিশ। হামলার পর শিক্ষার্থীদের পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠানে দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে যায়। এর আগে 2015 সালের ডিসেম্বরে ওই এলাকার একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে নির্বিচারে গুলি করে 14 জনকে হত্যার ঘটনা ঘটেছিল। শেষ করবার আগে ইউসিবি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারত সফর নিয়ে আজ গণভবনের সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। তিস্তা চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখবে বাংলাদেশ। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় ব্যবসায়ীদের সাথে 13টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। প্রধানমন্ত্রীর ভারত সফরে 2 দেশের সম্পর্ক নতুন উচ্চতায়। অভিমত বিশ্লেষকদের। সামরিক সহায়তার বিষয়টি স্পষ্ট করার তাগিদ। এবং তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। কূটনৈতিক তৎপরতা চালানোর ঘোষণা। পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ।